মিসআন্ডারস্ট্যান্ডিং আছে এডুকেশন নিয়ে। আমাদের কাছে মনে হয় যে ইউনিভার্সিটি বা সর্বোচ্চ বিদ্যাপীঠের ডিগ্রি যদি নাও তাহলে তুমি সর্বোচ্চ শিক্ষিত, কিন্তু শিক্ষার যে আসল মাপকাঠিটা সেই জায়গাটাতেই আমাদের প্রবলেমটা আছে। রাদার সে যদি সিম্পলি 6 মাস একটা ট্রেনিং নিত, ট্রেনিং নিয়ে সেই ইন্ডাস্ট্রিতে ঢুকে যেত, ওই ইন্ডাস্ট্রি তাকে তার থেকে 10 গুণ বেশি শিখাইত। একটা বিগেস্ট একটা ইউনিভার্সিটি থেকে একটা সার্টিফিকেট, IBA অর নর্থ সাউথ বা ঢাকা ইউনিভার্সিটি, বিগেস্ট ইউনিভার্সিটির একটা এডুকেশনাল কারিকুলাম যদি থাকে বা ডিগ্রি থাকে, ইউ আর মোস্ট এমপ্লয়েবল কম্পেয়ার্ড টু এনি আদার্স। আসসালামু আলাইকুম, ডক্টর সায়েম হোসেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, BRAC University Business School. থ্যাংক ইউ ভাই আপনার সময় দেওয়ার জন্য। Thank you so much, Yahia bhai. It's a real honor and pleasure to be here on your podcast. আমি আপনার পডকাস্ট খুব রেগুলার শুনি, বলতে গেলে থ্যাংক ইউ। one of the very dedicated. ইনফ্যাক্ট ভাইয়ার সাথে আমার পরিচয় হয়েছে হচ্ছে ভাইয়া পডকাস্টের পরে আমাকে একটা ইমেল করেছিল উইথ আ ভেরি কাইন্ড ফিডব্যাক। সো দ্যাট ইজ হাউ উই গট ইন টাচ। অ্যান্ড আমি ইমিডিয়েটলি যখন ভাইয়ের কি বলবো মেইল পেয়েছি এবং আমি দেখেছি ভাইয়ের প্রোফাইল, আই ওয়াজ লাইক নো, ইউ নো হোয়াট, I need to talk with him. No, it's so nice of you and it's a real honor because আপনার এই পডকাস্টের যারা গেস্ট এসছেন আগে তাদের কথা আমি শুনেছি এবং a lot of them very accomplished এবং এক একটা টপিক নিয়ে যে ডিপ রুটেড যে ডিসকাশনগুলো হয়, যেমন ধর্ম নিয়ে, তারপরে মেন্টাল হেলথ ইস্যুস নিয়ে, প্যারেন্টিং নিয়ে, সেগুলো বিষয় নিয়ে আমার মনে হয় কথা হওয়া অনেক দরকার। So being an educator, I always felt that education নিয়ে আমাদের আরেকটু বেশি কথা বলা দরকার। Oh, absolutely. So সেই দিক থেকে আর কি আমি I thought যে if I could ever be a guest in your podcast, that would be great. So thanks so much for inviting me into your podcast. Thank you for your time. So how is your experience in BRAC University so far? আচ্ছা, so actually, as an educator, Bangladesh, this is the first time I'm teaching because I have been an educator in Australia. Australia-te আমি এখানে 3টা ইউনিভার্সিটিতে প্রায় 7 বছর আমি এখানে টিচিং করেছি এবং my last role in Australia was in public service, but বাংলাদেশে এই প্রথম আমি as an educator হিসেবে কাজ করছি। সো যখন প্রথম বাংলাদেশে টিচিং করাই আমি লাস্ট ইয়ার লকডাউনে অনলাইনে, সো এক্সপিরিয়েন্সটা ছিল একটু ডিসকানেক্টেড বিকজ স্টুডেন্টদেরকে হয়তো ভার্চুয়াল স্ক্রিনের মধ্যে দেখছিলাম, সো আই ওয়াজন্ট রিয়েলি কানেক্টেড উইথ দেম। বাট এইবার এসে when I started in BRAC Business School, I think I had very enriching experience. আমি এই জন্য বলছি না যে আমি এখন BRAC-এর এমপ্লয়ি বা এখানে কাজ করছি, বাট BRAC to me stands out in many respect. এবং BRAC-এর যে লেগেসি সেটা তো আমার নতুন করে বলার কিছু নেই, স্যার ফজলে হাসান আবেদের যে লেগেসি, বাট আদার দেন দ্যাট অ্যাজ অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন আমার মনে হয় BRAC খুব প্রগ্রেসিভ, যে এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আজকালকার আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোতে। সো সেদিক থেকে ইটস গ্রেট এক্সপিরিয়েন্স। এডুকেশনাল কারিকুলামের কথা BRAC ইউনিভার্সিটি অনেকগুলো পয়েন্টে, পার্টিকুলারলি লাস্ট 10 ইয়ার্সে আমি অ্যাজ অ্যান আউটসাইডার আমি বলতে পারি যে is very proactive and trying to do a lot of good things. No institute is perfect, but overall tara onekgula proactive measures nise compared to many universities who are, I would say, very conservative in their mindset. BRAC is very proactive and BRAC University একটা খুব ভালো জিনিস যেটা সেটা হচ্ছে গিয়ে যে they are very open to collaboration with international scholars and ফেলোজ। সো আপনি যদি সিম্পলি দেখেন যে ওরা অনেকজন ডিনকে নিয়ে আসছে বা রিসার্চারকে নিয়ে আসছে যে ব্যাপারে লাইক ইউ, যাদের এক্সপিরিয়েন্সটা অনেক ইম্পর্টেন্ট আমাদের ওভারঅল এডুকেশন ইকোসিস্টেম ইমপ্রুভ করার জন্য। জি না, ডেফিনেটলি ব্র্যাকের কারণ যে ভাইস চ্যান্সেলর ভিনসেন্ট চ্যাং, উনি একজন হিজ এ প্রলিফিক রিসার্চার এবং স্কলার। তারপরে আরো যে আমার প্রচুর পড়াশোনা করা, হ্যাঁ, হি হ্যাজ 2 PhDs, can you believe? One in economics and another one in engineering, মানে টোটালি 2 different things. তারপরে আমার যে স্কুলের যে ডিন, হি ইজ অলসো এ গ্রেট রিসার্চার। সো ব্র্যাকের আসলে এরকম বেশ অনেক একাডেমিক আছে যারা দে আর ডুইং রিয়েলি ওয়েল এবং তাদের ফিল্ডে। এবং অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনি যেটা বললেন যে ব্র্যাকের যে কোলাবোরেশন, ব্র্যাক ইজ ক্রিয়েটিং এ হিউজ ইকোসিস্টেম, মানে লেভারেজিং ইটস ওন যে ব্র্যান্ড, যে ব্র্যাক অ্যাজ এন NGO, তারপরে ব্র্যাক ব্যাংক, তারপরে ব্র্যাক অ্যাজ এন ইনস্টিটিউশন। অ্যান্ড ইফ ইউ সি যে গ্র্যাজুয়েট এমপ্লয়েবিলিটি বলতে আজকে বাংলাদেশের ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্টের এমপ্লয়েবিলিটি রেট কিন্তু সবচেয়ে হাই। ব্র্যাক রিসার্চের দিক থেকে ব্র্যাক ইজ ডুইং গ্রেট। ব্র্যাকের রিসার্চে বাংলাদেশে প্রায় সবসময় ব্র্যাক এগিয়ে থাকে সবগুলো প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে। আর ব্র্যাক ওয়াজ দ্য ফার্স্ট ইনস্টিটিউশন ফ্রম বাংলাদেশ যেটা অন্বেষা বলে আমাদের যে স্যাটেলাইট পাঠানো হয়
সো এরকম বেশ কিছু ল্যান্ডমার্ক কিছু অ্যাচিভমেন্ট ব্র্যাকের আছে। সো ইন পার্টিকুলারলি যখন আপনি অলরেডি 3টা এডুকেশনাল ইনস্টিটিউটে আপনি অলরেডি 7 বছর অস্ট্রেলিয়াতে এক্সপিরিয়েন্স, ওই এক্সপিরিয়েন্সের সাথে আপনি বাংলাদেশে এখন কাজ করছেন, অ্যান্ড when you're working in a university you're also sort of have a taste of Bangladesh school, college, university কি অবস্থা. So what are the good practices that those are lacking as a whole in Bangladesh's education in your opinion? Well, এটা হচ্ছে we can talk about this topic for 2 days আমরা যদি কথা বলা শুরু করি, বাট ভেরি সিম্পলি পুট আমি দু একটা জিনিস পয়েন্ট করব যেটা আমার মনে হয় যে we need to think about, যে আমাদের আসলে একটা সিস্টেম লেভেল চেঞ্জ দরকার, এবং এই সিস্টেম লেভেল চেঞ্জটা যে জায়গা থেকে শুরু করা দরকার, আপনি যেহেতু সাইকোলজিস্ট একজন, আপনি আরো ভালো বলতে পারবেন, গ্রোথ মাইন্ডসেট থেকে শুরু করা দরকার। বিকজ আমাদের ইনস্টিটিউশনগুলোর মধ্যে, আমাদের প্যারেন্টসদের মধ্যে, সবার মধ্যে এই যে গ্রোথ মাইন্ডসেট যে ইনস্টিল করা দরকার, দিস ইজ দ্য বিগেস্ট রিজন যে জন্য আমাদের মনে হয় আমাদের এডুকেশন সিস্টেমটা এখনো পিছিয়ে আছে কম্পেয়ার টু যে ওয়েস্টার্ন বা মোর ডেভেলপড নেশনের এডুকেশন থেকে। যেমন আমাদের এডুকেশন সিস্টেমে আমরা এখনো মেরিট বেসড যে গ্রেডিং সিস্টেমটা, এটার উপর এতটা এমফেসিস করা হয়, রট লার্নিংয়ের উপর এতটা বেশি এমফেসিস করা হয়। ওয়ারাজ আমরা যদি দেখি যে বেস্ট প্র্যাকটিসেস ইন দ্য ওয়ার্ল্ড, তারা কিন্তু মেরিট বেসড এডুকেশন থেকে বের হয়ে এসেছে। তারপরে রট লার্নিংকে তেমন প্রমোট করা হয় না, রাদার ইটস ভেরি ক্রিটিক্যাল রিফ্লেকশন, এই ধরনের এডুকেশন, তারপরে প্রবলেম বেসড এডুকেশন, তারপরে স্কিল বেসড এডুকেশন। সো এই ধরনের যে এডুকেশনের যে সিস্টেমগুলো, সেগুলো আরো ইনকর্পোরেট করতে হবে। আপনি যদি ভাই এখানে জাস্ট আরেকটু হাইলাইট করতেন যে আপনার মেরিট বেসড এডুকেশনের ডিমেরিটগুলো কি? ওকে, সো মেরিট বেসড এডুকেশন ফান্ডামেন্টালি একটা ডিসকানেক্ট তৈরি করে স্টুডেন্টদের মধ্যে, যারা ক্লাসের ফার্স্ট বয় অর গার্ল বা যারা টপ র্যাঙ্কড ইনস্টিটিউশন, তাদের মধ্যে সব সময় একটা ফিক্সড মাইন্ডসেট থেকে যায় যে আমি সবচেয়ে ভালো স্টুডেন্ট, আমি পরীক্ষাতে A+ বা গোল্ডেন বা সিলভার কি সব সিজিপিএ আছে পেয়েছি, আমি সবচেয়ে ভালো স্টুডেন্ট। কিন্তু এই স্টুডেন্টটা যদি পরবর্তীতে রেজাল্টটা একটু খারাপ হয়ে যায়, সে কিন্তু সিভিয়ারলি সে একটা মেন্টাল একটা মানে কি বলবো একটা ট্রমার মধ্যে চলে যায় যে আমি এত ভালো রেজাল্ট ছিল এসএসসিতে, এইচএসসিতে আবার এত খারাপ করে ফেললাম। সো মেরিট বেসড এডুকেশনের সবচেয়ে বড় প্রবলেমটাই হচ্ছে যে একটা ফিক্সড একটা মাইন্ডসেট তৈরি করে দেয়, এবং যার ফলে ভেদাভেদটা খুব বেশি হয় স্টুডেন্টদের মধ্যে। এই সেম প্রবলেমটা কিন্তু আপনার আমি দেখছি যে সো আই হ্যাড এক্সপিরিয়েন্স ইন 2018 and 19, যেখানে আমি বাংলাদেশের 7টা ইউনিভার্সিটিতে, আপনার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, আইইউবি সহ অন্য ইউনিভার্সিটিগুলোতে, 7টা ইউনিভার্সিটিতে অলমোস্ট 310 ফ্যাকাল্টিসদেরকে ইন প্রবলি অ্যারাউন্ড অনেকগুলো ব্যাচে ভাগ করে 310 শুধু নর্থ সাউথে, অ্যান্ড দেন অন্য ইউনিভার্সিটিগুলো মিলে মানে 1000+ হবে ফ্যাকাল্টিদেরকে ট্রেনিং দিয়েছেন স্টুডেন্ট সাইকোলজি। সো স্টুডেন্ট সাইকোলজি ট্রেনিং দেওয়ার সময় এটা বেসিক্যালি একটা ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডের একটা প্রজেক্ট ছিল, IQACর আন্ডারে, ইন্টারন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল নামে একটা সেল করা হয়েছিল। ব্র্যাক ইউনিভার্সিটির IQACর অ্যাসোসিয়েট ডিরেক্টর। ওকে, ফ্যান্টাস্টিক। বাট আমার ব্র্যাকে তখন আমাদের কাজ করা হয়নি, বাট নর্থ সাউথ, আইইউবি, ইস্ট ওয়েস্ট এবং অন্য আরও 4টা ইউনিভার্সিটিতে করা হয়। আপনার ইন্টারেস্টিংলি যেটা সেটা হচ্ছে তখন ফ্যাকাল্টিদের সাথে অনেক ইন্টারাকশন হয়, অ্যান্ড হোয়াট উই স ইজ যখন আমরা বলছি ড্রপ আউট স্টুডেন্টদের নিয়ে কথা হচ্ছিল, যেটা একটা বড় স্ট্রাগল প্রাইভেট ইউনিভার্সিটিতে, বা ইট ইজ নর্থ সাউথ আইবির ক্ষেত্রে তাদের একটা ছিল, কনসার্ন ছিল সেটা। সো আমরা দেখি যে তাদের একটা বড় ইস্যুই কিন্তু ছিল হচ্ছে যে স্টুডেন্টরা খারাপ করে তারা মনে করে তারা খারাপই, you know what I mean? এটা আমার কাছে মনে হয় কিন্তু comes from that everything becomes merit based, যে একবার খারাপ করা শুরু করে সে ওই লুপেই ঘুরতে থাকে। মানে there is no understanding যে আচ্ছা এই বাচ্চাটা হয়তো এটাতে ভালো না, হয়তো আরো 5টা জিনিসে সে ভালো, হয়তো এই জিনিসটা সে বুঝতেছে না, হয়তো আরো 5টা জিনিস সে বুঝবে, বাট ইটস মোর লাইক ও তুমি তো পারো না। সো যে পারে সে পারে, যে পারে না সে পারে না, আর যে পারে সে যে একবার খারাপ করে দেন অ্যাগেইন সে পারে না। ইটস আ পিরামিড স্কিম, যে পিরামিড স্কিম inevitably will create some very good faculties, maybe academicians maybe, but as a whole it doesn't help a lot.
এবং ইট ফান্ডামেন্টালি এই যে ডিসক্রিমিনেশনটা তৈরি করে একটা স্টুডেন্টদের কিন্তু আরো অনেক পটেনশিয়াল থাকে, তাই না? একটা স্টুডেন্ট যে সবসময় তার নিউমেরিক্যাল স্কিল ভালো হতেই হবে এরকম না। আপনি যদি পৃথিবীর সবচেয়ে বড় বড় এন্টারপ্রেনিয়রদেরকে দেখেন, তারপরে স্কলারদেরকে দেখেন, তাদের নিউমেরিক্যাল স্কিল কিন্তু অনেকেরই ভালো ছিল না, দে আর কলেজ ড্রপ আউটস, কিন্তু তাদের কিন্তু অন্য যে কগনিটিভ অ্যাবিলিটি আছে, তাদের যে কনসেপচুয়াল অ্যাবিলিটি আছে, দ্যাট ওয়াজ অনেকের অ্যানালিটিক্যাল স্কিল। হ্যাঁ, অ্যানালিটিক্যাল স্কিল ইজ হিউজ। ইভেন বাংলাদেশে তো এখনো যেটা খুবই আনফর্চুনেট ইজ দ্যাট যে এখনো বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল আমার কাছে মনে হয় এটা হচ্ছে মেমোরাইজেশন স্কিল। জি, যেটা আসলে এই গুগল, ফেসবুক, ইউটিউবে যেখানে আপনার ডাটা এত অ্যাভেলেবল অ্যান্ড অ্যাক্সেসেবল, এই মেমোরাইজেশন স্কিলের পূজা করে কি লাভ? এক্স্যাক্টলি। এবং মেমোরাইজেশন স্কিল আপনি যদি এখনও স্পেশালি বাংলা মিডিয়ামের কারিকুলাম দেখেন, আপনি দেখবেন মেমোরাইজেশন স্কিল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ইজ লাইক মানে কে কত তাড়াতাড়ি মুখস্থ করতে পারে তারপরে অন্য কথা, বাট এই মেমোরাইজেশন দিয়ে এদের বেশিরভাগই আসলে কি করবে? যেখানে ডাক্তারদের কাছেও এখন একটা স্মার্টফোনে অ্যাপের সমস্ত কিছু চলে আসতেছে, যেখানে ইঞ্জিনিয়ারদের কোনো মুখস্থের কোনো দরকার নেই যখন সে ফিল্ডে যাচ্ছে। বাট এই যে মুখস্থ বিদ্যাকে আমরা এত গ্লোরিফাই করে ফেলছি, অ্যান্ড এটা অ্যাজ আ মানে কি বলবো, সাইকোলজি আমার কাছে জিনিসটা খুব মানে অবাক লাগে যে আপনার মানুষের এতগুলা টাইপ অফ কি বলবো কগনিটিভ এবিলিটির মধ্যে মেমোরাইজেশন স্কিল ইজ এখনকার সময় লিস্ট নেসেসারি ফর মানে ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট, রাইট? কোনো ইন্ডাস্ট্রি বলবে না তুমি কতদিন মুখস্থ করতে পারো। এটা অবশ্যই আর প্রয়োজনই নেই ইনফ্যাক্ট, মানে মেমোরাইজেশন বা এই ধরনের লার্নিংগুলো। আপনি যেটা বলছিলেন যে কন্ট্রাস্টের, আমি যেহেতু কারেন্ট বা মোর রিসেন্ট রোলে আমি নিউ সাউথ ওয়েলস গভর্নমেন্টে আমি এডুকেশন ডিপার্টমেন্টে ছিলাম, তো ওখানে আমরা বেশ কারিকুলাম রিফর্ম নিয়ে অনেক রিগোরাসলি আমরা কাজ করি। সো কারিকুলাম রিফর্মের ক্ষেত্রে প্রাইমারি যে জিনিসগুলো দেখা হয় যে কিভাবে একটা স্টুডেন্টের কনসেপচুয়াল অ্যাবিলিটিকে বাড়ানো যায়, তারপর কিভাবে একটা স্টুডেন্টের যে প্রবলেম সলভিং, থিঙ্কিং ইন্ডিপেন্ডেন্টলি, এই ধরনের যে জিনিসগুলো আছে এগুলোকে খুব ছোট থেকেই কিন্তু একদমই করা হয়। আপনি যদি আমাদের এখন টপ লেভেলের যে বাংলাদেশের যে এডুকেশন এবং সবচেয়ে বড় যে বলবো যে প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে যে স্টুডেন্টস উইল ট্রানজিশন ইনটু যে তাদের জব লাইফ, যেমন বিসিএস এর কথা যদি আপনি বলেন, বিসিএস এর আপনি যদি এক্সামের, আমার একবার সুযোগ হয়েছিল বিসিএস, আমার বাবার খুব ইচ্ছা ছিল বিসিএস পরীক্ষা দেওয়ার, আমার যদিও ইচ্ছা ছিল না। তো বিসিএস এর এখনো যদি আপনি কারিকুলাম যদি দেখেন, আপনি এখনো কিন্তু সেই যে ওই বাদশাহ আকবর কবে আপনার জয় করেছিলেন ইন্ডিয়া বা কোন রাজ্য বা এই ধরনের কিছু জিনিস আছে, ঐকিক নিয়মের অঙ্ক, তারপরে ভূগোল, তারপরে এই ধরনের। আমি অস্ট্রেলিয়াতে গভর্নমেন্ট জবে যখন যাওয়ার আগে আমার যে স্কিলগুলো ছিল সেগুলো হচ্ছে অ্যাবসলিউটলি হচ্ছে আমার কগনিটিভ অ্যাবিলিটি, তারপরে আমার অ্যানালিটিক অ্যাবিলিটি, তারপরে সাইকোমেট্রিক অ্যানালিসিস, এই ধরনের কিছু যে ভেরি ইম্পর্টেন্ট যে স্কিল, যেগুলোতে আমার লেভেল অফ কম্প্রিহেনশন, প্রজেকশন। না, আমি এই পয়েন্টটা আমি একটু আই জাস্ট ওয়ান্ট টু ফোকাস আ বিট মোর। এই যে বিসিএস এর বাংলাদেশের কোয়েশ্চেন পেপার, হ্যাঁ, বা যে প্রিপারেশনটা এত লাখ ছেলে মেয়ে নেয় ভার্সেস আপনি অস্ট্রেলিয়াতে গভর্নমেন্ট জব, যেমন আমার মেজো ভাই টিচার ছিল পরবর্তী, এখন অস্ট্রেলিয়াতে গভর্নমেন্ট জব করে, আপনিও করছেন, রাইট? এবং আপনার এই যে পরীক্ষাটা দিলেন, টেল মি আ বিট মোর, বিকজ আমি জীবনে বিসিএস দিই নাই, জীবনে দেওয়ার ইচ্ছাও ছিল না, বাট দ্য থিং ইজ আই নেভার আন্ডারস্ট্যান্ড যে কেন প্রিপারেশনটা এইটা হবে, কেন কোয়ালিফিকেশনটাকে এইভাবে দেখা হবে। এবং মানে বিকজ ইন মেনি ওয়েজ আপনি যদি চিন্তা করেন, বাংলাদেশে কিন্তু ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস অ্যান্ড ক্রুশাল থিং, যেটার ক্রাইটেরিয়াটা অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় সামওয়াট হাস্যকর। ওয়েল, আই ডোন্ট নো আমরা কতজন মানুষকে পিস অফ করবো এগুলো কথা বলে, বাট আমার মনে হয় যে উই আর ক্রিয়েটিং ডিসিশন মেকার, রাইট? যে বিসিএস এক্সাম দিয়ে যারা বের হবে, দে আর দ্য ডিসিশন মেকার। এবং আমাদের বাংলাদেশের ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটদের একটা লার্জ পার্ট, they spend another 2-3 years for BCS preparation. এবং এই প্রিপারেশনের সময় যেটা নষ্ট হয় তাদের, এই সময়টা টোটালি তাদের নষ্ট হয় শুধুমাত্র যে কারিকুলাম যেটা মনে হয় প্রবলি 30-40 ইয়ার্স এগো ডেভেলপ করা হয় সেগুলোই। আমি যেটা বলছিলাম যে আমার এখানে পাবলিক সার্ভিসে জব করার আগে যে স্কিলগুলো আমার দেখা হয়, যেমন একটা স্কিল ছিল অ্যাবস্ট্রাক্ট রিজনিং, যে আমি কত ভালো অ্যাবস্ট্রাক্ট রিজনিং করতে পারি, ওখানে বিভিন্ন ধরনের ডায়াগ্রাম দিয়ে, বিভিন্ন ধরনের সিনারিও দিয়ে আমার রিজনিং স্কিলটা কেমন।
তারপরে সাইকোমেট্রিক অ্যানালিসিস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, হ্যাঁ ভেরি ইম্পর্টেন্ট। সো এইগুলো দিয়ে যে একটা মানুষের যে ইনার মোস্ট যে কগনিটিভ যে আমার যে অ্যাবিলিটি সেটাকে মেজার, আমি শিওর অস্ট্রেলিয়ার টেস্টে কোনো মেমোরাইজেশনের কিছু ছিল না, মেমোরাইজেশনের অ্যাবসলিউটলি। এবং আপনি যদি দেখেন আমাদের বিসিএস এর দ্য বিগেস্ট, যেমন আমি যখন কাউন্সেলিং করি যারা অনেকে যারা সর্ট অফ বিসিএস এ হয়তো টিকে নাই বা বিসিএস নিয়ে তাদের এক্সাম ফোবিয়া হচ্ছে, অনেকে তারা ভালো স্টুডেন্ট, বাট আপনি যদি দেখেন যে তাদের প্রিপারেশন ইজ অল অ্যাবাউট অর সো মাচ অ্যাবাউট মুখস্থ করা, হ্যাঁ নদ নদী খাল বিল আম জাম মুখস্থ করতেছে, অ্যান্ড দে এভরিওয়ান ইজ অ্যাবসলিউটলি শিওর এই জিনিস তার জীবনে কোনোদিনও কোনো কাজে লাগবে না, বাট সেটা মুখস্থ করেই যাচ্ছে। সেটাই। এবং আমার কাছে মনে হয় কেউ জানি না বাংলাদেশে এই জিনিসগুলো নিয়ে সামহাও মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বলেন বা ইভ্যালুয়েশন বলেন, এইটা খুব কম আমি দেখছি যে কেউ জিজ্ঞেস করছে আচ্ছা বিসিএসে যে আমরা পরীক্ষা দিই কেন এই জিনিসগুলো আমরা পড়ে পরীক্ষা দিচ্ছি, কেন এটা বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা সবাই জানি, কিন্তু আমরা ওই যে আমি প্রথমে একটা কথা বললাম না যে আমরা এগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক কথা হবে, কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমাদের একটা সিস্টেম লেভেলের চেঞ্জ আনতে হবে। আপনি হয়তো আজকে একটা ইনস্টিটিউশনের কারিকুলামে কিছু চেঞ্জ আনলেন, একটা স্কুলের একটা ক্লাসের কারিকুলামে কিছু আপনার আগে ছিল না, এসএসসি এইচএসসি, এখন হয়তো জেএসসি তারপরে পিএসসি কী কী সব নতুন নতুন হয়েছে, ছোটোখাটো ক্লাস্টার চেঞ্জ করলেন, বাট এই ক্লাস্টার চেঞ্জ দিয়ে আপনি ওভারঅল এডুকেশনকে চেঞ্জ করতে পারবেন না। আর চেঞ্জ এটা হয়তো 1 বছরে হবে না, 2 বছরে হবে না, কিন্তু লেটস টেক 10 years 20 years, বাট অ্যাটলিস্ট কাজটা শুরু। কিন্তু এই সিস্টেম লেভেলে যখন রিফর্মটা শুরু হবে যে ওকে আমাদের স্টুডেন্টদের আসলে কোর স্কিলগুলো কী দরকার টু মেক দেম মানে লাইফ সেন্টার্ড, জব রেডি, কম্পিটেন্ট, এগুলোর জন্য কোর স্কিলগুলো এভাবে করে যদি আমরা স্কিল ম্যাপিং করি এবং স্কিল ম্যাপিং করে তখন আমরা আমাদের যে কোন কোন স্কিলগুলো তখন তাদের ডেভেলপ করতে হবে এডুকেশনকে, ঠিক এইভাবে। এটা কিন্তু খুব স্ট্রাকচার্ড প্রসেস, এর মধ্যে কোনো রকেট সায়েন্স এবং এটা খুব ডিফিকাল্ট প্রসেস হওয়া, কারণ হচ্ছে যে এত দেশ এটাকে ইমপ্রুভ করে সর্ট অফ এত অ্যাডভান্স করে ফেলছে, এবং এখানে এসওপি কিন্তু রেডি। ব্যাপারটা কিন্তু এমন না যে এটা একটা 100 বছরের প্রজেক্ট, ইট ডাজ এ, আমি যদি একটা একটা করে ধরি যে আসলে কি হওয়া উচিত, আপনি যদি ধরেন ফর এক্সাম্পল আমাদের গত 20 বছরে আপনি যদি দেখেন যে বাংলা মিডিয়ামে কিন্তু অনেকগুলো চেঞ্জ আসছে। লাইক এক সময় ছিল মানুষজন স্ট্যান্ড করতো, লেটার মার্ক পাইতো, সেইখান থেকে গ্রেড আসলো, তারপরে আপনার বিভিন্ন ইয়ার ইভেন ক্লাস 5-এর ছেলেপেলেদেরকে দিয়েও বোর্ডে পরীক্ষা দেওয়া, উইচ ইজ ভেরি ফানি। অ্যান্ড আই ডোন্ট নো, বাট অনেক সময় কিন্তু আমার কাছে মনে হয় যে এটার অনেকটাই আসলে সর্ট অফ মানে নট ওয়েল রিসার্চড অ্যাট অল। যে আমি যে এই যে জিনিসটা বলতেছি বা করতেছি, ধরেন এই যে আমি জিপিএ 5ই করলাম, আসলে কোন এডুকেশন মডেলে আমি এটাকে আমি আনলাম। আমার কাছে অনেকগুলো জিনিসই খুবই মানে কি বলবো, আমি যখন ইউনিভার্সিটি প্রফেসরদের সাথে কথা বলি অথবা ইন্ডাস্ট্রি লিডারদের সাথে যতটুকু কমিউনিকেশন হয়, এভরিওয়ান ইজ ফ্রাস্ট্রেটেড উইথ দ্য কোয়ালিটি অফ people that we are getting in university or people we are getting in job interviews. The overall standard is poor. হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে যে যেটা ধরেন যে একটা ন্যাশনাল লেভেলের একটা জিনিস, সেটাকে চেঞ্জ করতে হয়তো আরও একটু বেশি সময় লাগে, কিন্তু অ্যাটলিস্ট যেগুলো আমাদের অটোনমাস বডি লাইক ইউনিভার্সিটির চেঞ্জটা আরেকটু তাড়াতাড়ি আনা যেতে পারে কম্পেয়ার টু ন্যাশনাল। আমাদের ইউনিভার্সিটিগুলো দিজ আর অল অটোনমাস পাবলিক ইউনিভার্সিটিগুলো, এবং আমি ছিলাম রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট। সো রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছি আমি। ওখানকার কারিকুলাম আমাদের সময় যে সময়টা করেছিলাম আর্লি 2000 বা ওই রকম সময়ে, এবং তারপরে আমি বেশ কয়েকবার ইউনিভার্সিটিতে গিয়েছি, যে স্টুডেন্টদের সাথে কথা বলেছি এবং কথা বলে জানতে চেয়েছি যে আচ্ছা কারিকুলাম, আমি ছিলাম মার্কেটিংয়ের স্টুডেন্ট, সো মার্কেটিংয়ে আমরা ওই বইগুলো পড়তাম, এখন কি পড়ো তোমরা? সো দি অ্যান্সার ওয়াজ সেম। আমি কয়েক বছর গেছি, আমি অস্ট্রেলিয়াতে লাস্ট মোর দেন 12 ইয়ার্স আমি আছি, এবং যখনই আসি আমি রাজশাহী ইউনিভার্সিটিতে যাই, স্টুডেন্টদের সাথে কথা বলি মার্কেটিংয়ের। সো আমি জানার চেষ্টা করি আচ্ছা তোমাদের কি এখনও ডিজিটাল মার্কেটিং কোর্সটা কি ইন্টিগ্রেট করা হয়েছে? নো, এখনও আমরা মার্কেটিং ম্যানেজমেন্ট পড়ছি, সেই যে
ফিলিপ কটলারের একটা আরে বাবা রে, আমি এটা খুব মজা পাই যে ফিলিপ কটলার যদি জন্মগ্রহণ না করতো আমাদের ছেলেমেয়েরা তো মনে হয় কি পড়তো আল্লাহ জানে। মানে ফিলিপ কটলারের বই আর চেঞ্জই হয় না, না ওই যে 4P কনসেপ্ট বা এই যে এইটা এই ধরনের জিনিসগুলো তো মুখস্থ করবে, লিখবে ফিলিপ কটলার। আচ্ছা তোমরা কি এখন নিউরো মার্কেটিং সম্পর্কে কি জানো, বা এই যে কন্টেম্পোরারি মার্কেটিং এর, কিন্তু অ্যান্সার কিন্তু প্রত্যেকবার এটাই পাই। সো ইউনিভার্সিটি কারিকুলামগুলো চেঞ্জ করা কিছুটা ইজি, কিন্তু সেখানেও দেখি যে কারোর মধ্যে, এবং ফানি থিং হচ্ছে যে প্রচুর একাডেমিক আছেন, তারা কিন্তু দে আর ওয়েল এডুকেটেড ফ্রম ওভারসিজ, তারা নিয়ে আসছেন। সো আই আর্জ দেম যে আপনারা যদি ইনিশিয়েটিভ না নেন তাহলে কি করে চেঞ্জ হবে। সো আপনাদেরকে কিছুটা ইনিশিয়েটিভ নিতে হবে, যেটা পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি কিছুটা করতে পারছে। লাইক ব্র্যাক এখন অনেক প্রগ্রেসিভ, ব্র্যাকের এডুকেশনাল কারিকুলামে অনেক নতুন নতুন আমরা এখন ডেটা সায়েন্স পড়াচ্ছি, তারপরে আপনার বিজনেস অ্যানালিটিক্সের উপর কোর্স করানো হচ্ছে। সো প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে করা সম্ভব হচ্ছে, তাহলে খুব রিসেন্টলি করা সম্ভব হচ্ছে, এবং কিছু ইউনিভার্সিটিতে করতে পারছে। আমার মনে হয় যে পাবলিক ইউনিভার্সিটিগুলো যেহেতু সর্বোচ্চ বিদ্যাপীঠ, বিকজ এডুকেশনের যে আমরা হায়ারার্কি ধরি, সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পড়ালেখা করে বের হওয়ার পর স্টুডেন্টরা দে বিকাম লাইফ রেডি বা জব রেডি। সো তাদেরকে যদি আমরা ওয়েল ইকুইপ না করি এবং ইকুইপ করি সেই পুরানো একেবারেই মানে ওল্ড সিস্টেমে, তাহলে হাউ ক্যান উই এক্সপেক্ট দেম যে দে উইল ব্রিং মানে সিস্টেম লেভেল চেঞ্জ টু দ্য কান্ট্রি বা এই জিনিসগুলো। এখানে একটা বড় মানে একটা মানে ইন্ডিকেটর যেটা, সেটা হচ্ছে গিয়ে যে আপনার গত 15 বছরে বাংলাদেশের জিডিপি অনেক বাড়ছে, অ্যান্ড উই আর বিকামিং, we are about to become, according to World Bank, we are an IMF, we are about to become a $500 billion economy. So $500 billion economy, that's no joke. That's exactly. Quite big. But compared to that, আপনি যদি আমাদের রিসার্চ ফান্ডিং দেখেন, লাইক এখানে যদি একটা স্টাডি করা হয় যে এক একটা বিভিন্ন দেশের যে তাদের জিডিপি ভার্সেস তাদের কালেকটিভ রিসার্চ ফান্ডিং বা কালেকটিভ রিসার্চ আউটকাম, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কতটা পিছায় আছি। এবং আমরা আলটিমেটলি এই জিডিপি, ভালো কথা জিডিপি গ্রোথ, বাট দ্য থিং ইজ যে যদি এই এডুকেশন বা রিসার্চে যদি আমরা কোনো রকম কোনো আগাইতে না পারি, দেন আমাদের 12টা বাজবেই। জি, এখানে আরেকটা ডাটা দিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে গ্লোবাল নলেজ ইন্ডেক্স বলে একটা ইন্ডেক্স তৈরি হয় প্রত্যেক বছর। সো আমার 2020 ডাটাটা মনে আছে। সো 139টা দেশের মধ্যে যে র্যাঙ্কিং করা হয়, ওই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের স্থান ছিল সম্ভবত 128তম, এবং কান্ট্রিজ লাইক ভুটান, নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান এরাও বাংলাদেশের ওপরে ছিল। সো গ্লোবাল নলেজ ইন্ডেক্সের যে আপনার মেজারগুলো আছে সেটা হচ্ছে যে রিসার্চ অ্যান্ড ইনোভেশন, তারপরে হায়ার এডুকেশন, তারপরে এই ধরনের বেশ কয়েকটা ক্রাইটেরিয়া আছে যার উপর বেস করে এই ইন্ডেক্সটা তৈরি করা হয়। তো আপনি যেটা বলছিলেন যে আমাদের রিসার্চ ফান্ডিংয়ের যে স্বল্পতা, এটা একটা ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন যে এডুকেশনকে আপনার যে ক্যাটালাইজ করার জন্য বিগেস্ট ড্রাইভার ইজ মানে ওয়েল রিসার্চ। সেই রিসার্চে আমাদের ফান্ডিংয়ের অবস্থা এখনও খুব কম। তো এই ডাটাগুলো দিস ডেফিনেটলি শোজ যে আমরা কোথায় আছি এখনো। রাইট। অ্যান্ড কন্ট্রাস্টিং ডাটা যেটা আপনি বললেন যে বাংলাদেশ আজকে বলা হয় বাংলাদেশকে এশিয়ান টাইগার, ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ইকোনমিজ, রেডিমেড গার্মেন্টস, তারপরে টেকনোলজি, আউটসোর্সিং, এগুলো সব ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ ইজ ডুইং সো গ্রেট। এবং সামনের যে ডেকেডে ইটস গোনা বি বাংলাদেশে পৃথিবীর বেশ কয়েকটা লার্জেস্ট ডাটা সেন্টার বাংলাদেশের সম্ভবত বেশ কয়েকটা জায়গাতে হচ্ছে, বঙ্গবন্ধু আইটি পার্ক, তারপরে পৃথিবীর বড় বড় মোবাইল কোম্পানিগুলো বাংলাদেশে তাদের প্ল্যান করছে। আমি রাজশাহীতে গেছিলাম, রাজশাহী বঙ্গবন্ধু আইটি পার্ক, সেখানকার একজন বিজনেস ওনারের সাথে কথা হচ্ছিল, উনি বলছিলেন যে ইনস্টাগ্রামের মতো কোম্পানি তারা চিন্তা করছে যে বাংলাদেশের রাজশাহীর এরকম জায়গায় একটা অফিস যদি নেওয়া যায়। সো এই ধরনের অনেক কিছু মানে গ্রেট পটেনশিয়াল আছে আমাদের। সো এখন আমাদের দরকার হচ্ছে দিস দ্য রাইট টাইম যে উই নিড টু মানে ডেভেলপ দ্যাট স্ট্রং ফাউন্ডেশন আমাদের যে এডুকেশন। না অ্যাবসলিউটলি এডুকেশনে আপনার ফোকাস না করার কোনো উপায় নেই। কেন? কারণ আপনি যদি ইভেন বাংলাদেশের ইকোনমিও দেখেন, বাংলাদেশের ইকোনমি মানে এখনও পার্টিকুলার লাস্ট 5 years, আমি কোনো ইকোনমিস্ট না, সামনে জাহিদ ভাই আসবে, হিল বি মানে টক অ্যাজ অ্যান ইকোনমিস্ট, বাট আই এম সেইং যে ইটস অনেকটা ডিপেন্ডেন্ট, কিন্তু এখনও হচ্ছে গিয়ে টপ 2 হচ্ছে গিয়ে আপনার গার্মেন্টস আর রেমিটেন্স, রাইট? গার্মেন্টস আর রেমিটেন্স। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা ইকোনমিতে বেনিফিট পাচ্ছি একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্টের জন্য। তো সেইখানে বিকজ উই হ্যাভ আ লার্জ নাম্বার অফ
younger population that contributes to the GDP. So demographic dividend এর জন্য, and এটা সাস্টেইন করানোর জন্য, এই গ্রোথ সাস্টেইন করানোর জন্য বা কাছে থাকার জন্য আমরা যদি এডুকেশনে ফোকাস না করি, দেন আলটিমেটলি এই মানে চিপ লেবার বিক্রি করে, কারণ আলটিমেটলি কি আপনি গার্মেন্টস অথবা রেমিটেন্সে যদি দেখেন, দুইটাই কিন্তু আলটিমেটলি ফাউন্ডেশনটা কি আসলে চিপ লেবার। এক্স্যাক্টলি। অ্যান্ড আপনি চিপ লেবার উপরে ইকোনমি কতদিন আর গ্রোথ দাঁড়া করে রাখতে পারবেন? প্র্যাকটিক্যালি সম্ভব না, স্পেশালি যখন আপনার এআই, রোবট, সব টেকনোলজি সব চলে আসতেছে। আলটিমেটলি আপনার যারা এই লেবার ওয়ার্কগুলো করতেছে তাদের অনেককেই লাগবে না উইদিন নেক্সট 15-20 years. It will more become যে quality of humans that we are producing. And when we say quality of humans, it's their creativity, their high level skills. এবং অ্যাজ এ রেজাল্ট এই যে ব্রেইন ড্রেইন যেটা তৈরি হচ্ছে, যে আমাদের টেন্ডেন্সি হচ্ছে আজকে আমরা জানি গুড কোয়ালিটি এডুকেশনের জন্য আমাদেরকে ছেলেমেয়েকে বাইরের দেশে পাঠাতে হবে, সেখান থেকেই তারা পড়ালেখা করে ভালো এডুকেশন নিতে পারবে। সেভাবে করে ব্রেইন ড্রেইন এটা তো হতেই থাকবে। ভালো ভালো যারা স্কিলড, যারা মেরিটোরিয়াস, তারা কিন্তু বের হয়ে যাবে আস্তে আস্তে। সো একটা লার্জ প্রপোর্শন আমাদের ট্যালেন্টেড যারা, তাদেরকে আমরা হারাবো এইভাবে করে। সো না, এটা অলরেডি হারাচ্ছি। অ্যান্ড ইভেন এই ব্রেইন ড্রেনের ডিসকাশনটা যদি আমি আগেও পডকাস্টে করছি, ইটস অনগোয়িং ডিসকাশন, বাট ইউ সি এটা সবসময় কিন্তু একটা চ্যালেঞ্জ। যে ধরেন let's say you are a highly skilled educationist or you are a highly skilled engineer, অথবা এখন আপনি যদি একটা রিভার্স ব্রেন ড্রেন করতে হয়, যেটা চায়নাতে হচ্ছে, ইন্ডিয়াতে আস্তে আস্তে হচ্ছে, যে যারা অলরেডি চলে গেছিল তারা আবার আইভি লিগ ইউনিভার্সিটি তাদের দেশে ব্যাক করতেছে। বাট দ্য থিং ইজ যে চায়না এবং ইন্ডিয়া, দে আর ক্রিয়েটিং দ্যাট ইকোসিস্টেম যেখানে ওই মানুষটা এসে মানুষটাকে অ্যাকোমোডেট করা যাবে, রাইট? এখন আমি একটা খুব সিনিয়র একটা প্রফেসর অথবা খুব সিনিয়র একজন ইঞ্জিনিয়ারকে আমি, যে হয়তো লেটস সে টুইটারে জব করতেছে অথবা সে ইনস্টাগ্রামে খুব সিনিয়র সিটিও, তারে আমি বাংলাদেশে চাইলে তো হবে না, তাকে তো ওই জায়গা স্পেস দিতে হবে, নাহলে সে কি করবে? সে তো এখন এসে যদি তাকে মুখস্থ করতে বলে, হ্যাঁ, অথবা তাকে যদি খাল বিল নদ নদীর নাম জিজ্ঞেস করে, তাহলে তো হবে না। তো ওইখানে আপনার অ্যাগেইন মানে ওভারঅল আমাদের যে বেস স্ট্যান্ডার্ডটা উঠানো খুবই জরুরি, পার্টিকুলারলি যখন ইভেন আমরা একটা ছোটো কোম্পানি হিসেবে এখন লাইফস্প্রিং কত 100-120 জন মানুষ কাজ করে, বাট ফুল টাইম। বাট আমি বলতেছি যে এইটাকেও যখন আমরা হায়ারিং করি মানে ডিফারেন্ট লেয়ারে, মানে হ্যাঁ কিছু ছেলে মেয়ে অবশ্যই ভালো, বাট ওভারঅল স্ট্যান্ডার্ডটা এত পুয়ার। কিন্তু তারা কিন্তু মোটামুটি হয়তো বা রিনাউন্ড ইউনিভার্সিটি থেকেই পড়ে আসছে, বা তারা যখন কথা বলতেছে, ইন্টারভিউ ফেস করতেছে, একটা সিম্পল প্রশ্নের অ্যান্সার দিচ্ছে, ইট জাস্ট শোজ দ্যাট দে আর মানে আনবিলিভেবলি ইনকেপেবল টু মানে ওই সোশ্যাল স্কিলটা ডেভেলপ করে নাই। এখানে আপনার মানে আরেকটা জিনিস যেটা মানে আপনার কাছে কি মনে হয়, যে আমি আপনার ফিনল্যান্ডের একজন টিচারের সাথে কথা বলতেছিলাম। সো উনি ফিনল্যান্ডের একজন স্কুল টিচার, তো 6 months ব্যাক, হ্যাঁ লাস্ট ইয়ারের এন্ডে কথা বলছিলাম। সো উনি একটা জিনিস আমাকে বলতেছিল, ফিনল্যান্ডের এডুকেশন ইন মেনি র্যাঙ্কিং ইজ দ্য বেস্ট, রাইট? তো সেইখানে আমি জিজ্ঞেস করছিলাম যে আসলে স্কুলগুলোর পার্থক্য কি, বিকজ উনি একসময় বাংলাদেশে পড়াশোনা করে পরে ওইখানে গেছে, সেটেল করছে, অনেক বছর ধরে ফিনল্যান্ডে আছে। তো উনি যেটা বলতেছিল একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে যে ফিনল্যান্ডের এডুকেশনের 2টা মেইন জিনিস আছে যেটা খুবই কি বলবো মানে ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে গিয়ে যে বা ডিস্টিংগুইশিং ফ্যাক্টর, তো একটা হচ্ছে গিয়ে যে তারা প্রচুর পরিমাণে কাস্টমাইজড ফিডব্যাক দেয়, রাইট? সো ওরা জেনারেলাইজ করে না সব বাচ্চাদেরকে যে সবার জন্য এই, তারা অনেক বেশি কাস্টমাইজ ফিডব্যাক দেয় স্কুল থেকেই, যে এই বাচ্চাটা এরকম, এই মানে তাদের ক্যাটাগরাইজেশনটা অনেক ডিটেলস, যে এই বাচ্চাগুলো এরকম, এই 5টা বাচ্চা এরকম, এই 5টা বাচ্চা এই ধরনের ক্যারিয়ারে ভালো করতে পারে, তাই আমি ওইটাকে নার্চার করি বহু আগে থেকে। যে মানে কাস্টমাইজড ফিডব্যাক এবং কাস্টমাইজড নার্চারিং, রাইট? মেরিট বেস জিনিসটাকে বাদ দিয়ে যে আচ্ছা বাচ্চাটা এরকম, বাচ্চার ট্যালেন্ট এরকম, ওই যে অনুযায়ী। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে তাদের সাইকোমেট্রিক্সে অনেক গুরুত্ব দেওয়া, তাদের মানে সাইকোলজিক্যাল বিল্ড আপে অনেক গুরুত্ব দেওয়া, যে আমি যে ক্যাটাগরাইজেশনটা করব আমি কিসের বেসিসে করব, নট অন দ্য বেসিস অফ এক্সাম, বাট অন দ্য বেসিস অফ দ্য চাইল্ড, অ্যান্ড সে কীভাবে
ইনফরমেশন নেয় এবং ইনফরমেশন এক্সপ্রেস করে। তো ওই জিনিসটা আমার কাছে মনে হয় যে completely absent from our schools. আমরা ফিনল্যান্ডের এডুকেশন নিয়ে বেশ অনেক কিন্তু রিসার্চ করি, বিকজ আমরা আমাদের কারেন্ট যে ইউনিটে লাস্ট ইউনিট যেখানে ছিলাম আমাদের কাজই ছিল রিসার্চ করা ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিসেসগুলো নিয়ে। সো ফিনল্যান্ড, সিঙ্গাপুর, দিজ আর ওয়ান অফ দ্য কি বলবো যে স্ট্যান্ড আউট লিডিং। সো ফিনল্যান্ডের আরও কয়েকটা জিনিস যেগুলো খুব ইম্পর্টেন্ট জানা, যে স্কুল আওয়ার ওদের খুব কম কম্পেয়ার টু আমাদের এখানে, যেমন সকাল 7টার সময় বাচ্চাদেরকে একটা চাপ নিয়ে, হ্যাঁ, একটা মেন্টাল একটা প্রেশার নিয়ে প্রত্যেকদিন ঘুম থেকে ওঠার সাথে সাথেই না কি স্কুলে যেতে হবে, ট্রাফিকের মধ্যে বসে তারপরে যেতে হবে। ওয়েস ফিনিশ এডুকেশন সিস্টেমের স্কুল আওয়ার হচ্ছে one of the shortest in the world. তারপরে টিচাররা হাইলি ইকুইপড ওখানে, যেই জায়গাতে আমাদের এখনো অনেক কিছু করার আছে। বিকজ আমরা যদি টিচারদেরকে ইকুইপ না করি, নো ম্যাটার হাউ মাচ আমাদের এডুকেশন সিস্টেম ইজ ইমপ্রুভড অ্যান্ড ডেভেলপড, ইটস নট গোনা সাস্টেইন। বিকজ টিচিং হচ্ছে একটা ভেরি ডাইনামিক ফিল্ড, যে ওভারনাইট বা রেগুলার চেঞ্জ হচ্ছে। সো রিকারিং এজে টিচারদেরকে আপনার স্কিল আপ করা, দ্যাটস ওয়ান অফ দ্য থিং। ফিনিশ এডুকেশন সিস্টেমের টিচারদেরকে সবাইকে মাস্টার্স লেভেলে তাদেরকে ডিগ্রি নিতে হয়, দ্যাটস অ্যানাদার থিং। আরেকটা জিনিস খুব সুন্দর এই কথাটা লাগে আমাদের যে ফিনিশ এডুকেশনের, সেটা হচ্ছে যে কোলাবোরেশন নট কম্পিটিশন। এটা হচ্ছে ওয়ান অফ দ্য তাদের ড্রাইভিং বা একটা মূল মন্ত্র তাদের, যে কি করে হাউ ক্যান উই কোলাবোরেট রাদার দেন কম্পিট করা একজন আর একজনের থেকে। সো ক্লাসরুমেও ওরা এই ফিলসফিটা খুব বেশি তারা ইউজ করে স্টুডেন্টদের মধ্যে, ছোটো থেকেই তাদেরকে এইটা জিনিসটা ইনস্টিল করে দেওয়া হয়। আমাদের এখানে যদি আমরা চিন্তা করি, আগেই একেবারে ছোটো থেকে ভেরি কম্পিটিটিভ একটা দিয়ে দেওয়া হয়, যার জন্য সবার কাছে পারলে তুমি পারবে না কেন, হ্যাঁ, কম্পেয়ার করা হয় ফ্রিকোয়েন্টলি, পা ধুয়ে পানি খাও, সেই ধরনের আর কি জিনিসটা। সো এইগুলো জিনিস থেকে অনেক কিছু আমাদের নেওয়ার আছে, এবং সেগুলো নিয়ে আমরা ডেফিনেটলি উই ক্যান ইমপ্রুভ। এবং টিচার স্কিল আপ করার যে কথাটা বললাম, এটা কিন্তু আর একটা জিনিস, যে আমাদের রেগুলারলি টিচারদেরকে, স্পেশালি আজকে আপনি যে সেক্টরে কাজ করছেন, সাইকোলজিক্যাল ওয়েলবিং, এই জায়গাটায় আপনি চিন্তা করেন যে কতটা জরুরি, তাই না? আমাদের অস্ট্রেলিয়াতে ওখানে টিচারদেরকে একটা জিনিস করতে হয়, সেটাকে বলা হয় মেন্টাল হেলথ ফার্স্ট এইড। প্রত্যেকটা টিচারকে মাস্ট তাদেরকে করতেই হয়, যে ফার্স্ট রেসপন্ডার যে রেসপন্সটা একটা স্টুডেন্ট ওয়েন দে গেট এক্সপোজ টু সাম অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপিরিয়েন্স, তাদের বাসায় বা তাদের অন্যান্য সোশ্যাল এক্সপিরিয়েন্সে, তারা যখন স্কুলে যায়, হাউ ডু দ্য টিচার রিয়াক্ট, টিচাররা কীভাবে সেই জিনিসটাকে ডিল করে, ওই জায়গাতে ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু একটা টিচার কিন্তু ধরেন যখন সে স্টুডেন্টটা পরীক্ষা খারাপ করলো, হি কুড ভেরি ব্যাডলি রিবিউক দ্যাট চাইল্ড, যে হ্যাঁ তোকে দিয়ে কিচ্ছু হবে না, অথবা হি অর শি কুড ইনস্টিল দ্যাট গ্রোথ মাইন্ডসেট। সো ওই জায়গায় যে কতটা ইম্পর্টেন্ট টিচারদের মধ্যে, যে তাদেরকে এই ধরনের জিনিসগুলো দেওয়া। আমার কাছে মনে হয় এখানে টিচারদের, মানে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে পার্টিকুলারলি এখানে সর্ট অফ স্কুল টিচারদের রেসপেক্টটা হয়তো বা প্রতি ডেকেইড আরও কমে যাচ্ছে। ইউ নো হোয়াট আই মিন, লাইক যে স্কুল টিচারদের রেসপেক্ট নাই কোনো, যেটা হয়তো বা আগের জেনারেশনে একটা স্কুলের মাস্টারের একটা হয়তো অনেকটা রেসপেক্ট ছিল, অ্যাটলিস্ট আমরা নাটকে দেখতাম। বাট এখনকার সময়ে স্কুল টিচিং বা মানে স্কুলে একটা মানুষ স্কুলে পড়াবে, লেটস সে একটা এভারেজ মিডল ক্লাস বাংলাদেশি ছেলে যদি বাবা মাকে বলে যে আমি স্কুল টিচার হতে চাই, দেন ইউ নো হোয়াট আই মিন, বাবা মা হয়তো ফ্রাস্ট্রেটেডই হবে আনফর্চুনেটলি। সো আমরা সামহাউ স্কুল টিচিংকে, ইট হ্যাজ বিকাম আ লো পেইড জব, ইট হ্যাজ বিকাম স্লোলি ইট ইজ বিকামিং আ লো ক্যালিবার জব, যেটা হচ্ছে গিয়ে বিকজ সব বাচ্চা তো আসলে ইউনিভার্সিটিতে পড়ার কথা না, রাইট? সব বাচ্চা তো আসলে আন্ডার গ্রাজুয়েট করার কথা না, বা করার কোনো দরকার নাই। এটা নিয়ে আমরা একটু পরে আবার কথা বলি। তো বাট দ্য থিং ইজ, সব বাচ্চার স্কুল কলেজে পড়ার কথা, বাট স্কুল কলেজে টিচারদের ওভারঅল স্ট্যান্ডার্ডের জন্য এটার যে ন্যারেটিভটা, যে স্কুল টিচিংকে রাদার মানে যেটা হওয়া উচিত আইডিয়ালি, যে এটা খুবই একটা রেসপেক্টেড রেপুটেড একটা job, it is slowly losing its glory. জি হ্যাঁ, এটা as ironic as it may sound, this is the sad reality. পাশ্চাত্যের দেশ বা অন্যান্য দেশে ডেভেলপড এডুকেশন সিস্টেমের দেশগুলোতে দেখা যায় যে টিচিং হচ্ছে একটা ওয়েল পেইড প্রফেশন, ওয়েল রেসপেক্টেড প্রফেশন। ইভেন অস্ট্রেলিয়াতে আমার মেজু ভাইয়ের যে মানে আমার ভাবি বেসিক্যালি, উনি একজন স্কুল টিচার, আমার আরেক কাজিনের ওয়াইফ উনিও একজন স্কুল টিচার, ফুল টাইম স্কুল টিচার। অ্যান্ড
ইউনো আপনার স্কুল টিচারের বেতন আমি যেটা দেখি, উইচ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট, স্কুল টিচার বেতন অনেক ক্ষেত্রে সরকারি চাকরিজীবীর বেতনের থেকে বেশি। হ্যাঁ হ্যাঁ, রিয়েলি ওয়েল পেড জবস। এটা তো বাংলাদেশে মানে কি বলবো, চিন্তার বাইরে, এটা ধারে কাছে নাই। বা ইভেন স্কুল টিচারের জব আর একটা ইউনিভার্সিটি প্রফেসর, স্কুল টিচারের স্যালারি আর ইউনিভার্সিটি প্রফেসরের স্যালারি কাছাকাছি অস্ট্রেলিয়া এবং কানাডাতে, রাইট? লেকচারের অ্যাটলিস্ট আমি যদি বলি লেকচারের লেভেলে বলি এটা কাছাকাছি। সো দে আর মানে তারা স্কুল টিচার যেন কোনোভাবে লো ফিল না করে, সেই জায়গাটায় কিন্তু তারা প্রচুর কাজ করছে। এবং এখানে কিন্তু স্যালারি সব কিছু না, আমি জানি, আই এগ্রি। কেউ বলতে পারে ও সব কিছু কি টাকার নাকি, না সব কিছু টাকার না, বাট স্যালারি ম্যাটার্স। কারণ ওইটা দিয়ে একটা ন্যারেটিভ তৈরি হয় যে আমি কোন জায়গায় আমি যেতে চাই, রাইট? আমি বলতেছি না যে একদম মানে কোটিপতি হয়ে যেতে হবে, বাট আমি এটা বুঝতে চাচ্ছি যে ইট ম্যাটার্স। কারণ আমাদের কিন্তু অনেকগুলো আন্দোলন হয়েছে যেখানে স্কুল টিচাররা বেতন পাচ্ছে না বা স্কুল টিচাররা অবহেলিত, এটা নিয়ে ওরা অনেক মানববন্ধন করছে ওনারা বা অনেক কিছু। বাট মানে স্কুল টিচিং ইজ আ ভেরি লো পেইড জব ইন বাংলাদেশ, অ্যান্ড দ্যাটস আ বিগ প্রবলেম। হ্যাঁ, টিচিং এর প্রতি ওই যে ভালোবাসার ওই জায়গাটা তৈরি হয়নি এখনো, যে ভালোবাসা, রেসপেক্ট এগুলো নেই, যার জন্য নো ওয়ান ইজ ইনক্লাইন্ড টুয়ার্ডস দ্যাট প্রফেশন। যে এবং অ্যাজ আ ইউনিভার্সিটি ফ্যাকাল্টি আপনার কাছে কি আসলে মনে হয় না যে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড খুব পুয়ার হয়, তাহলে একটা ইউনিভার্সিটি আসলে খুব বেশি কিছু করা খুব ডিফিকাল্ট? কারণ সে দিনের শেষে ইউনিভার্সিটি থাকতেছে 4 বছর রাফলি, অ্যান্ড তার আগের যে ফাউন্ডেশনটা যদি খুব উইক হয়, দেন ইউনিভার্সিটির জন্য এটা খুবই ডিফিকাল্ট ইন এ ওয়ে। হ্যাঁ, একটা গাছের যদি ফাউন্ডেশনটা যদি উইক হয়, তাহলে এটা যতই ফলবান বা ফুলবান যতই যাই হোক, তাহলে সেটা একসময়। এখন লেটস সে ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাজ অ্যান এক্সাম্পল আমি বলছি যে তারা হয়তো ডেটা সায়েন্সের উপরে কোর্স আনলো, খুবই ভালো কথা কোর্স আনছে, কিন্তু এখন যদি কমপ্লিটলি ইনকেপেবল মানুষজন যদি এখন ডেটা সায়েন্সের একটা 3 গ্রেড কোর্সও করে, তাদের জন্য ডিফিকাল্ট, বিকজ দে ডোন্ট হ্যাভ দ্যাট ability to grasp that depth. হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা শুরুটা ফাউন্ডেশনটা ইটস রিয়েলি ইম্পর্টেন্ট, এবং প্রথমেই ওই যে ফাউন্ডেশনাল যে নলেজগুলো, ওই নলেজগুলো ইনস্টিল না করলে পরবর্তীতে ইট উইল বিকাম এ স্ট্রাগল। তারা হয়তো কোনো মতে দে উইল অ্যাবজর্ভ, বাট ইভেনচুয়ালি দে উইল স্ট্রাগল কোনো না কোনোভাবে, এবং তারপরে সেইগুলোর রেলিভেন্ট জবও যদি না পায়, দ্যাট উইল অলসো ক্রিয়েট আনাদার প্রবলেম। সো ইটস এ ওভারঅল ইকোসিস্টেম প্রবলেম, চেইন, একটা ভিশিয়াস সাইকেল, যে সাইকেলটা থেকে বের হওয়া যায় না। রাইট। এখানে আমার কাছে আরেকটা জিনিস যেটা মনে হয়, যেটা আমরা ডিসকাস করতে পারি, সেটা হচ্ছে গিয়ে যে আপনার প্যারেন্টিং, রাইট? বিকজ এডুকেশন স্টার্টস উইথ ডেফিনেটলি প্যারেন্টিং, অ্যান্ড প্যারেন্টিংয়ে আমার কাছে অনেকগুলো প্রবলেম আছে এডুকেশন মানে সাথে থেকে দেখলে, বাট অ্যাটলিস্ট কয়েকটা নিয়ে কথা না বললেই না। এর মধ্যে একটা হচ্ছে আপনি যেটা প্রথমে বলছিলেন, সেটা হচ্ছে যে গ্রোথ মাইন্ডসেট। আমার কাছে মনে হয় গ্রোথ মাইন্ডসেটের ফার্স্ট জায়গাটা ইজ কামস ফ্রম প্যারেন্টস। এক্স্যাক্টলি। অ্যান্ড অনেক ক্ষেত্রে প্যারেন্টদের 2টা প্রবলেম না বললেই না, যেটা কাউন্সেলিং আমি দেখি, সেটা হচ্ছে যে 1 নম্বর হইল যে দে আর তাদের স্ট্যান্ডার্ডটাই থাকে যে তুই কি চাকরি করবি, whenever it's talk about knowledge, it's so much about security, financial security. মানে প্যারেন্টসদের মধ্যে কালেকটিভলি ইনসিকিউরিটি অনেক বেশি। মেবি এটা জেনারেশনাল ট্রমার কারণে, যে মানে কয়েক জেনারেশন ধরে আমাদের যেহেতু সোসাইটাল ট্রেন্ড এটা হইতে পারে, বাট দ্য থিং ইজ ইটস অল অ্যাবাউট ইভেন আমি যখন জীবনে কখনো সাইকোলজি বা ফিলসফি পড়তে চাইছি, ইট ওয়াজ অলওয়েজ অ্যাবাউট তুই কী খাবি, ইউ নো হোয়াট আই মিন? লাইক সাইকোলজি ফিলসফি মানুষরা কী খায়, মানে কী খাবি বলতে যে কোথায় চাকরি করবি, ইউ নো হোয়াট আই মিন? অ্যান্ড আপনি অনেক কিছু ধরেন, আমি যদি আজকে বলি যে একটা ছেলে সে অ্যানথ্রোপোলজি পড়বে, অ্যাগেইন তুই কী খাবি, তোকে কে চাকরি দেবে? হ্যাঁ, ইউ নো হোয়াট আই মিন? It's always about the purpose of knowledge has become so much about তুই কোথায় চাকরি করবি, তোরে কে তোরে কে পাত্তা দেবে, তুই ওইটা পড়লে তুই তাড়াতাড়ি চাকরি পাবি, ওইটা পড়িস না, ওইটা পড়লে তুই চাকরি পাবি না, অ্যাজ ইফ টু সে দ্যাট ইটস অল অ্যাবাউট দ্যাট চাকরি, রাদার দ্যান সেইং দ্যাট তুমি যেটাতেই ভালো করো অবশ্যই তুমি চাকরি পাবা বা তুমি ভালো করো এবং ফাইন্যান্স কোনো প্রবলেম না। দ্যাট উড বি আ গ্রোথ মাইন্ডসেট ন্যারেটিভ। ইটস অলওয়েজ অ্যাবাউট তুমি ওইটা পড়ো যেটা পড়লে তুমি চাকরি পাবা। যেই লেভেলটা হয়তো আমরা অনেকটা পার হয়ে আসছি,
মানে অ্যাটলিস্ট আপার মিডল ক্লাস, বাট ওই ন্যারেটিভটা এখনও বদলায় নাই। ন্যারেটিভ একটা বড় প্রবলেম প্যারেন্টিংয়ে। ইটস অল অ্যাবাউট এই তুই কি চাকরি পাবি, এটা পড়িস না তাহলে চাকরি পাবি না, ওইটা পড়িস, ওইটা পড় তাহলে চাকরি পাবি। এক্স্যাক্টলি, না এটা এক্স্যাক্টলি এটাই হচ্ছে প্রবলেমটা, যে আমাদের যে সোসাইটাল ন্যারেটিভ, এই ন্যারেটিভটা স্টিল যে ফাউন্ডেড উইথ দ্য বিলিফ যে আমাদের এমন কিছু পড়ালেখা করতে হবে যেগুলো থেকে আমরা চাকরির জন্য এমপ্লয়েবল হব বেশি, এবং ছোট থেকেই তাদেরকে সেভাবে করেই আর কি ফোর্স করা হয়, রাদার দেন যে থিঙ্কিং যে আমার ছেলেটা বা মেয়েটার আসলে তার স্কিল বা ক্যালিবার কোন দিকে আছে, সে আসলে কিসে ভালো। কারণ সবাই যে ম্যাথে ভালো হয়, সায়েন্সে ভালো হয় তা না, তাহলে আজকে সাকিব আল হাসান হতো না, তাই না? সাকিব আল হাসানের বাবা মা যদি ছোট থেকেই তাকে সবসময় পড়াইতো, ইঞ্জিনিয়ার বানাইতে চাইতো, ডাক্তার বানাইতে চাইতো, তাহলে হতো না। আরও ট্যালেন্টেড সিঙ্গার আছে, সেলিব্রিটিজ আছে বা অ্যাক্টর আছে, এই যে ট্যালেন্ট ডাইভার্স, কিন্তু ছোট থেকে তাদেরকে যদি ওয়ান ওয়েতে, ওই যে আইনস্টাইনের যে কোট একটা আছে না, যে ইফ ইউ জাজ এ ফিশ বাই ইটস অ্যাবিলিটি টু ক্লাইম্ব এ ট্রি ইট উইল লিভ ইটস রেস্ট অফ দ্য লাইফ থিঙ্কিং ইটস ফুলিশ। সো আমরা যদি একটাই মেজার দিয়ে সবসময় করি, তাহলে এবং অনেক ট্যালেন্টেড মানুষ মিসফিট মনে করে নিজেদেরকে, অনেক ট্যালেন্টেড মানুষ নিজেদেরকে মিসফিট মনে করে। আমি অনেক ট্যালেন্টেড ছেলে মেয়েকে দেখছি আমার জীবনে বা কাউন্সিলিংয়ে, যারা দে ক্যান ডু সো, মানে কি বলবো, এত কেপেবল ছেলে মেয়ে, এত ট্যালেন্টেড ছেলে। আমি যখন সাইকোমেট্রিক অ্যানালাইসিস করতেছি আমি দেখছি ওরে বাবা এত ট্যালেন্টেড, বাট সে জাস্ট ডিপ্রেস টু ডেথ বিকজ ও মুখস্থ করতে পারে না। অ্যান্ড দিনের শেষে ও যেহেতু মুখস্থ করতে পারে না, ওর রেজাল্ট খারাপ হয়। যখন রেজাল্ট খারাপ হয় তখন সবাই বলে এই তুমি তো কিছুই পারো না, বাট সে কিন্তু লাইক অ্যামেজিংলি ট্যালেন্টেড, রাইট? মানে বাট ইটস জাস্ট ওই যে ভুল স্কেল দিয়ে তাকে মাপা হচ্ছে, ভুল ইয়ার্ডস্টিক দিয়ে মানদণ্ড দিয়ে তাকে মাপা হচ্ছে। আরেকটা যেটা প্রবলেম এখানে সেটা হচ্ছে কি, বাবা মা অনেক ক্ষেত্রে তাদের নিজেদের স্বপ্নকে চাপাই দিতে চায়, স্পেশালি প্রফেশনালি। হ্যাঁ, কারণ বাবার হয়তো স্বপ্ন ছিল সে ডাক্তার হবে, সে ডাক্তার হয় না, এখন ছেলেকে ডাক্তার হইতে হবে। হ্যাঁ, এখন মানে বাবার স্বপ্নের মানে ইয়ে হইতে হবে, দায়িত্ব এখন ছেলে মেয়ের উপরে। হ্যাঁ, ধারক হইতে হবে যে হ্যাঁ আমি পারি নাই মা তুই করবি, এখন তুমি পারো না কি করবো, আমাকে আমারটা করতে দাও। এটা কিন্তু মানে এটা কিন্তু অনেক পরিমাণে আনওয়ান্টেড স্ট্রেস তৈরি করে। এটা চিন্তা করা যাচ্ছে আমার বাচ্চাটার জন্য কি ভালো হবে, আমি চিন্তা করতেছি আমি কি স্বপ্ন দেখছিলাম যেটা ওর করতে হবে। বাবা মা উইল অলওয়েজ বি এ গাইড, তাই না? ছেলে মেয়ের জন্য অলওয়েজ বি এ গাইড। এটা এরকম না যে তাদেরকে ছেড়ে দাও তোমার যা ইচ্ছা তাই হোক, তা না। দে উইল বি দ্য গাইড। সবসময় তাদেরকে কনস্ট্রাকটিভ ওয়েতে যদি গাইডেন্সটা দেওয়া হয়, এক্স্যাক্টলি যে তোমার আসলে কোন দিকে যাওয়া উচিত বা কি করা উচিত, সেগুলো নিয়ে তাদের সাথে যদি ওপেন ডিসকাশন করা হয় রাদার দেন এনফোর্সিং যে আমি কি চাই বা আমরা কি চাই, তাহলে ছেলেমেয়েরা ছোট থেকেই দে গেট এম্পাওয়ার্ড। এবং এই এম্পাওয়ারিং যে ফিলিংসটা এটা রিয়েলি দরকার, তাহলে দে ক্যান ফ্লারিশ, যে তারা আসলে কি করতে পারবে বা কি করতে চাইবে। সো এই জায়গাটাতে আসলে প্যারেন্টিংয়ে আমাদের প্যারেন্টিংয়ের আরেকটা যেটা প্রবলেম, যেটা না বললেই না এখানে প্যারেন্টিং এডুকেশনের, সেটা হচ্ছে গিয়ে যে আই উড সে দ্যাট আনকন্ডিশনালি বাচ্চাদেরকে ব্যর্থ বলা, রাইট? যে তোকে দিয়ে কিছুই হবে না। হ্যাঁ, মানে এটা নিশ্চিত যে তুই রিক্সা চালাবি বা রিক্সাও চালাইতে পারবি না, মানে তোকে দিয়ে যে কিছু হবে না এই ব্যাপারে তার কাছে মানে মোটামুটি মানে একটা মানে কঠিন নিশ্চয়তা আছে। এবং এই জিনিসটা বাবা মা সবসময় রিয়েলাইজ করে না যে আমি যে বাচ্চাটাকে বারবার এই কথাগুলো বলতেছি, এটা যে বাচ্চাটার মধ্যে গেঁথে যাচ্ছে এবং এটা যে তার জন্য খুব খারাপ, যেটা আমি চাই না। বাবা মা হয়তো খুব মানে ভালোবাসা নিয়ে কি বলবো এই কথাগুলো বলে, কারণ বাবা মা তো ভালো চায়, অ্যাটলিস্ট তারা বলে তারা ভালো চায়। তো সেইখানে যখন তারা এই এক্সপ্রেশনগুলো দেয়, এক্সপ্রেশনগুলো যে বাচ্চাকে খুব করে দেয়, এটা অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপেরিয়েন্স তৈরি করে, এটা তারা মানে খুব কমই তারা রিয়েলাইজ করে। ইটস অল অ্যাবাউট তোকে দিয়ে কিছু হবে না, আমি ভাবছিলাম তুই এটা পারবি, তোকে দিয়ে কিছু হবে না, তুই তো এইটাও পারবি না ওইটাও পারবি না, ওরে দিয়ে তো হবে না, আচ্ছা ভাবি জানেন আমার ছেলের দিয়ে কিছুই হবে না, ইউনো। অ্যান্ড এই যখন ছেলেটা বা মেয়েটা যখন বারবার শুনতেছে, তার মধ্যে যে লিমিটিং বিলিফটা চলে আসতেছে এবং এটা যে বাবা মা তৈরি করতেছে, এটা বাবা মা অ্যাবসলিউটলি আনঅ্যাওয়্যার। এটাই তো ওই যে ফিক্সড মাইন্ডসেট, যে তাদের মধ্যে একটা ফিক্সড মাইন্ডসেট যে তোকে দিয়ে আইদার কিছু হবে আর কিছু হবে না। তো তুই এখন যদি পরীক্ষায় ভালো রেজাল্ট না হয় তার মানে কিছু হবে না ওদের দলে, তোকে দিয়ে আর কিছুই হবে না। কিন্তু যদি তাদেরকে এইভাবে করে বলা হতো শান্তশিষ্টভাবে বসে যে আচ্ছা ঠিক আছে এবারে তুমি খারাপ করেছো, ঠিক আছে লেটস ট্রাই টু রিবিল্ড, এখান থেকে কোন কোন জায়গাগুলো ভুল হয়েছে লেটস ট্রাই টু লার্ন, কিভাবে আরো ইমপ্রুভ করা যায়,
কোন জায়গায় সমস্যা হচ্ছে তোমার, এইভাবে করে যদি জিনিসগুলোকে একটা সাবজেক্টে খারাপ করলো তোকে দিয়ে কিছুই হবে না, একটা ইয়ে হইলো তোকে দিয়ে কিছুই হবে না। অ্যান্ড এই যে তোকে দিয়ে কিছুই হবে না এই জিনিসটা যখন একটা বাচ্চার মাথায় ঢুকে যায়, যখন সে ক্লাস 5-এ পড়ে বা 4-এ পড়ে বা 6-এ পড়ে, তখন তার আস্তে 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 সে নিচে পড়তে থাকে যে ও আমাকে দিতে কিছু হবে না, আমাকে দিতে কিছু হবে না। তখন সে ইদার ওভারলি অ্যাংশাস হয়ে যায় অথবা সে ওভারলি রেবিলিয়াস বা বিদ্রোহী হয়ে যায়, মানে ইদার সে গুন্ডা পান্ডার মতো ব্যবহার শুরু করে অথবা সে খুব ভীতু হয়ে যায়, একদম নিশ্চুপ হয়ে যায়। দুইটাই খারাপ তার ফিউচারের জন্য। and that leads to bigger problem, তাই না? Oh, for sure, that leads to depression, suicidal thoughts, self harm and all of that. But ওই জায়গাটায় খুব ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে যে আমাদের যে মডার্ন বাবা মারা যারা হয়তো এটা ফেস করে আসছে এবং তারা এটা কখনো তার বাচ্চার সাথে করতে চায় না, দে আর ক্রিয়েটিং ইভেন বিগার ক্রাইসিস, রাইট? অ্যান্ড তারা এটা বোঝে না। সেটা হচ্ছে যে মানে যারা হচ্ছে এই জেনারেশন যারা প্যারেন্ট, অ্যান্ড দ্য বিগার ক্রাইসিস ইজ ডিট্যাচমেন্ট, রাইট? আমাদের এখন যারা বাবা মা, যারা জাস্ট বাবা মা হয়েছে এবং তাদের জন্ম হয়তো লেটস সে 1980s পরে, তাদের আরেক বড় ক্রাইসিস হলো যে তারা ডিট্যাচড বাচ্চার সাথে, রাইট? তারা বাচ্চাকে মারেও না, তারা বাচ্চাকে বকেও না, তারা বাচ্চাকে আদরও করে না, বা আদর করলে সেই আদরটা খুবই আই উড সে আর্টিফিশিয়াল। তারা জাস্ট ডিট্যাচড বাচ্চার সাথে, এবং দ্যাট ইজ ইভেন আ বিগার ক্রাইসিস, বিকজ যখন তুমি ডিট্যাচ তখন বাচ্চাটা তো কোথায় ভেসে কোথায় চলে যাবে তার কোনো ঠিক নেই। একটা ডিট্যাচমেন্ট, এই যে ডিট্যাচমেন্ট থেকে তারা আইসোলেটেড হয়ে যাচ্ছে, সাইকোলজিক্যালি আইসোলেটেড হয়ে যাচ্ছে। বেশ কিছু কোয়ালিটি আছে আমি বলবো যে প্যারেন্টদের, এইগুলা যদি প্যারেন্টরা শুনেন তাদের এই জিনিসগুলো চিন্তা করা উচিত। যেমন আমি একটা বই খুব ভালো লাগে আমার বইটা, অ্যাঞ্জেলা ডাকওয়ার্থের গ্রিট বলে যে বইটা, ফ্যান্টাস্টিক বই। হ্যাঁ, এই বইটাতে এই যে রিসার্চার ডক্টর ডাকওয়ার্থ উনি রিসার্চ করেন এবং হার্ভার্ড ইউনিভার্সিটি বলে যে কোয়ালিটিগুলো, এই যে এই ধরনের যে কোয়ালিটিগুলো, রেজিলিয়েন্সি, এই ধরনের যে কোয়ালিটিগুলো, এই কোয়ালিটিগুলো নিয়ে আমাদের কথা বলা উচিত, এবং স্কুল কলেজগুলোতেও ওয়াইডলি কথা বলা উচিত। প্যারেন্টসদের মধ্যেও এগুলো নিয়ে ওয়াইডলি আমার মনে হয় যে প্রমোশন এবং তাদেরকে জানানো উচিত যে দিস আর দ্য কোয়ালিটিস ইন লাইফ। একটা ছেলে মেয়ে কত ভালো অঙ্কে, একটা ছেলে মেয়ে কত ভালো অন্যান্য তার নিউমেরিক্যাল বা অন্যান্য যে স্কিলগুলো, দ্যাট ডাজন্ট ম্যাটার সে তার কতটা রেজিলিয়েন্ট সে লাইফে, কতটা গ্রিটি সে, হ্যাঁ। সো এই যে জিনিসগুলো, দিস আর দ্য থিংস আমাদের প্যারেন্টিং এ আমার মনে হয় যে আপনারা এটা নিয়ে অলরেডি কাজ করছেন অনেক, প্যারেন্টদেরকে মানে এডুকেট করার। সো প্যারেন্টদেরকে এইভাবে করে এডুকেট করতে হবে এবং খুব ওয়াইডলি কথা বলা দরকার এগুলো নিয়ে আরো বেশি বেশি। এই অ্যাঞ্জেলা ডাকওয়ার্থের এই গ্রিট বইটা আমি মানে লিঙ্কও দিয়ে দিব সবার জন্য, সো দ্যাট এনিওয়ান ক্যান হ্যাভ আ লুক। ইটস আ ফ্যান্টাস্টিক বই। উনি হার্ভার্ড ইউনিভার্সিটি, একটা জায়গা যেটা আমি জাস্ট মানে সবার জন্য জাস্ট শেয়ার করতে চাই, আমি শিওর আপনি পড়ছেন, সেটা হচ্ছে গিয়ে যে শি ওয়াজ ট্রাইং টু লুক অ্যাট দ্য ওয়ান থিং অ্যামাং ডিফারেন্ট ডিসিপ্লিনস, সেটা আর্মির মধ্যে হোক, ম্যাথমেটিশিয়ানদের মধ্যে হোক, খেলোয়াড়দের মধ্যে হোক, স্টুডেন্টদের মধ্যে হোক, যে কোন একটা গুণ তাদের সাকসেসের ক্ষেত্রে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে। অ্যান্ড শি ফাউন্ড আউট দ্যাট 94% ক্ষেত্রে ইটস গ্রিট, যে এই একটা গুণ যে আমি হারবো না, আমি হাল ছাড়বো না, রাইট? এখন আমরা যদি এটাকে যদি প্যারেন্টিংয়ে নিয়ে আসি বা টিচারদের ক্ষেত্রে নিয়ে আসি, অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে প্যারেন্টসরা, ইভেন অনেক টিচাররা, সবাই না, ডেফিনেটলি বাংলাদেশে ভালো টিচার আছে, বাট কিছু টিচাররা ইটস লাইক একটা বাচ্চা একবার খারাপ করলো, 1 বছর খারাপ করলো, 6 মাস খারাপ করলো, তোমাকে দিয়ে আর কিছুই হবে না, তোমার মতো বাচ্চারা মাটিতে পড়ে থাকবে বা রাস্তায় পড়ে থাকবে, ভিক্ষা করবে, কিচ্ছু করতে পারবে না ভালো। অ্যান্ড এই জিনিসগুলোকে এত সহজে বলে ফেলে, এবং এটাকে একটা অ্যাজ ইফ মানে এটা একটা কোরআন শরীফের আয়াত আসছে ওনার কাছে, এরকমভাবে বলে ফেলে যে বাইবেলে এটা লেখা আছে, বাইবেলে লেখা আছে তুমি হাসান, তুমি সারা জীবন খারাপ করবা, রাইট? জাস্ট বিকজ সে 1 বছর খারাপ করছে বা 6 মাস খারাপ করছে। এই জিনিসটা একটা মানে কফিনের মধ্যে পেরেক মারার মতো আর কি, যে এমনি বাচ্চাটা ডাউন এবং তাকে এতটা ডাউন ফিল করানো হয়, এবং আনকন্ডিশনালি তাকে এমনভাবে কিছু স্টেটমেন্ট বলা হয় যে তুমি নিঃশর্তভাবে ব্যর্থ, তুমি যাই করো তুমি ব্যর্থ এবং তোমাকে দেওয়ার হবে না, যেটা আসলে পুরাপুরিভাবে গ্রোথ মাইন্ডসেট এবং গ্রিটের কমপ্লিট অপোজিট। কিন্তু গ্রিটের মূল জিনিসটাই হচ্ছে গিয়ে যে তুমি হাঁটতে হাঁটতে কীভাবে পারবা, তুমি না পারতে পারতে কীভাবে নিজেকে ধরে রেখে তুমি পারবা, তুমি 5 বছর পাও নাই, 10 বছর পাও নাই, 15 বছর পাও নাই, তারপরের বছরে গিয়ে তুমি কীভাবে পারবা। সো দ্য না, এটাই ডেফিনেটলি আমার মনে হয় যে আমরা কয়েকটা ফ্রন্টে কথাবার্তা বললাম, যে
প্যারেন্টিং ডেফিনেটলি ওয়াজ ওয়ান অফ দেম। আমরা এডুকেটরদেরকে নিয়ে কথা বললাম, তারপর আমরা পলিসি মেকারদের জন্যও কথা বললাম। সো সব লেভেলেই কিছু কোর এই যে কোয়ালিটিস, যে জিনিসগুলো বা কোর কিছু টেক অ্যাওয়ে আছে আমাদের ডিসকাশন থেকে। সো স্পেশালি পার্টিকুলারলি প্যারেন্টদের জন্য এটা হচ্ছে ইজিয়েস্ট, বিকজ পলিসি মেকার বা এডুকেটর এখানে অনেক সিস্টেম লেভেল চেঞ্জ দরকার, বাট ইট অল বিগিনস ফ্রম হোম, তাই না? যে বাসা থেকে যদি এখন থেকেই জিনিসগুলো শুরু করা হয়, অ্যাটলিস্ট ছেলেমেয়েরা যদি এই যে কোর যে স্কিলগুলো এবং বাসা থেকেই যদি এম্পাওয়ারমেন্টটা যদি পায়, তাহলে কিন্তু দ্যাট কুড স্লোলি স্টার্ট দ্য রেভলিউশন, এবং আস্তে আস্তে ছেলেমেয়েরা সেভাবে করে তারা নিজেদেরকে অ্যাডাপ্ট করতে পারবে এনভায়রনমেন্টের সাথে। মাইক্রোসফটের সিইও, আচ্ছা, সত্যা নাদেলা, হ্যাঁ, সত্যা নাদেলা। সো নাদেলা ওয়াজ সেইং, মাইক্রোসফটের সিইও সত্যা নাদেলা, ওনার একটা ইন্টারভিউতে ওয়াজ টকিং অ্যাবাউট হিজ আপব্রিঙ্গিং, অ্যান্ড হি কেম ফ্রম আ ভেরি হাম্বল ইন্ডিয়ান ব্যাকগ্রাউন্ড, right? And he said that ওরকম একটা just একটা regular Indian school থেকে how do you actually become Microsoft's CEO for such a long period of time and so successfully? And he said that his parents, right? তো অনেক প্যারেন্টরা মনে করে যে এডুকেশন সিস্টেম খারাপ, এই সেই হ্যান ত্যান, বাংলাদেশের এডুকেশন সিস্টেম খুব ভালো না, বাট সো মাচ অফ এডুকেশন অ্যাকচুয়ালি স্টার্টস উইথ প্যারেন্টস। সো প্যারেন্টরা যদি আসলেই প্রপারলি অ্যাওয়্যার হয় অ্যান্ড প্রপারলি তাদের কাজটা করে, আমিও প্যারেন্ট, আমারও 2টা ছেলে আছে, বাট আমি বলতেছি যে আমরা যদি প্রপারলি কাজটা করি, দেন আসলে এডুকেশন সিস্টেম ইমপারফেক্ট হইলেও আমার বাচ্চাটা হয়তো অনেক আগায় যাবে। অ্যান্ড যেটা আপনার মাইক্রোসফটের সিইও বলতেছে যে সে একটা রেগুলার ইন্ডিয়ান স্কুল থেকে সে কীভাবে ওই জায়গায় উঠলো, ইটস জাস্ট সো মাচ অফ ইটস মানে ইটস বিকজ মানে হি সেড দ্যাট his parents raised him really well. জি, you know, না ইন্ডিয়ার তো এটা আর একটা অ্যানাদার ইন্টারেস্টিং ডিসকাশন, যে আজকে পৃথিবীর সবচেয়ে ইউনিকর্ন যে কোম্পানিগুলো তাদের সিইও মোস্টলি হচ্ছে ইন্ডিয়ান, তাই না? যে টুইটার থেকে শুরু করে তারপরে আরো বড় বড় পেপসি, তারপরে অ্যাডোবি, এগুলো সবই হচ্ছে সিইও হচ্ছে ইন্ডিয়ান। সো এখানে অনেকগুলো ভ্যারিয়েবল আছে তাদের এই কারণ, যেমন তাদের নিউমেরিক স্কিল ভালো, তারপরে তাদের অন্যান্য যে দে আর ভেরি হার্ড ওয়ার্কিং, কিন্তু ইয়েস ইট ডাজ বিগিন ফ্রম হোম অ্যাজ ওয়েল, যে দ্য ওয়ে দে গেট এম্পাওয়ার্ড এই লার্নিং এর ক্ষেত্রে। বিকজ আবারও সেই আগের কথাই, যে ওই যে কোর স্কিলগুলো যদি ছোট থেকে তাদের মধ্যে ফাউন্ডেশনাল স্কিলগুলো যদি না দেওয়া হয়, তাহলে পরবর্তীতে নো ম্যাটার হাউ মাচ এডুকেটেড দে আর, তারা কিন্তু হেরে যাবে, তারা পড়ে যাবে, ভেঙে যাবে, অনেক প্রবলেম হবে। কিন্তু ছোট থেকে ওই ফাউন্ডেশনাল স্কিলগুলো, দিস ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই জন্য ইন্ডিয়ার আমার মনে হয় যে এতগুলো। সো you are planning to go back to Australia, right? ওয়েল, আমার কিছু ফ্যামিলি প্রায়োরিটির জন্য আমাকে আই হ্যাভ টু গো ব্যাক। ব্র্যাকের সাথে আই এম এঙ্গেজ, যেমন IQAC-র একটা প্রজেক্ট, সেটাতে আই এম স্টিল ইনভলভড, আর রিসার্চের কিছু প্রজেক্ট সেগুলোতে স্টিল ইনভলভড। সো টেম্পোরারিলি আই উইল হ্যাভ টু গো ব্যাক ডিউ টু সাম ফ্যামিলি প্রায়োরিটিস, উইথ দি এক্সপেকটেশন যে আই উইল কাম ব্যাক এগেইন, বিকজ আই রিয়েলি এনজয়েড আমার এখানকার এক্সপিরিয়েন্সটা। আমি খুবই মানে, সো আপনি যখন অস্ট্রেলিয়াতে ব্যাক করবেন, সো ইয়োর জব উইল বি আ লট রিলেটেড টু ইভ্যালুয়েশন, research of education. Yes. So সেই জায়গাতে আমি just মানে before we end the podcast, this is the last topic I want to discuss with you, and that is that আসলে আমাদের সব বাচ্চার আন্ডার গ্র্যাজুয়েট করার দরকারটা কি, রাইট? এটা তো USA অস্ট্রেলিয়ার কালচার না, বা ইন্ডিয়া বা UK বা USএরও কালচার না। সবাইকে তো আন্ডার গ্র্যাজুয়েশন করায় না তারা, এবং আন্ডার গ্র্যাজুয়েশন করার কোনো কারণ নাই। কারণটা হচ্ছে যে সে ও লেভেল পড়লো বা মেট্রিক ইন্টারমিডিয়েট পড়লো, তারপরে সেটা স্পেশালাইজ 6 মাস বা 1 বছরের কোর্স করলো, যেটার দিকে ইন্ডিয়া চলে যাচ্ছে। তারপরে সে ইন্ডাস্ট্রিতে ঢুকে গেল, সেই ইন্ডাস্ট্রিতে ঢুকে গেল 20 বছরের মধ্যে। যদি সেই ইন্ডাস্ট্রিতেই যেতে চায়, সেই ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্সে চলে গেল। সবার তো আসলে আন্ডার গ্র্যাজুয়েট করানোর দরকার নাই। এই কথাটা বাংলাদেশে বললে বাংলাদেশের মানুষজন খুব খেপে যায়। হ্যাঁ, মানে এটা এরকম যে বিয়ে হবে কেমনে, হ্যাঁ শ্বশুরবাড়িকে কি বলবো, একটা ইউনিভার্সিটি ডিগ্রি সবাইকে নিতেই হবে। হ্যাঁ, বাট ইউনিভার্সিটি ডিগ্রি কেন সবাইকে নিতে হবে, এবং কেন এটা আসলে মেক সেন্স করে? শুধু ইউনিভার্সিটি ডিগ্রি না, ব্যাচেলার্স হলেও হইতো, MBA মাস্টার্স সবাইকে করতে হবে। আমজনতা সবাই হয় MBA করে, নাহলে ডাক্তারদের মধ্যে একটা আছে MPH করে, সবাইকে করতে হবে, নাহলে মান সম্মান থাকবে না। Why? এই যে এটা হচ্ছে এগেন যে আমাদের যে একটা গ্রস একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে এডুকেশন নিয়ে। আমাদের কাছে মনে হয় যে ইউনিভার্সিটি বা সর্বোচ্চ বিদ্যাপীঠের ডিগ্রি যদি নাও তাহলে তুমি সর্বোচ্চ শিক্ষিত, কিন্তু শিক্ষার যে আসল মাপকাঠিটা সেই জায়গাটাতেই আমাদের প্রবলেমটা আছে। যেমন আমরা ডেভেলপ নেশনের কথা, অস্ট্রেলিয়ার কথাই বলি, যে
ভোকেশনাল এডুকেশনকে প্রচণ্ড পরিমাণে সেখানে প্রমোট করা হয়। ইউনিভার্সিটি ডিগ্রিটাকে কিন্তু এত বেশি ওয়াইডলি প্রমোট করা হয় না, যতটা বেশি ভোকেশনাল বা টেকনিক্যাল স্কিলকে প্রমোট করা হয়। আপনি চিন্তা করেন আমাদের দেশে পলিটেকনিক ইনস্টিটিউটে কয়টা বাবা মা বলবে যে এইচএসসি পলিটেকনিকে যে পড়বে না, হোয়াইজ ওখানে মোস্টলি বাবা মা দে প্রমোট বা দে এনকারেজ দেয়ার চিলড্রেন, টেফ বলা হয়, টেকনিক্যাল অ্যান্ড ফার্দার এডুকেশন, সেখানে যে তারা পড়ালেখা করুক, বিকজ সেখানে গিয়ে তারা টেকনিক্যাল স্কিল শিখবে। দ্যাট ইজ দ্য রিয়েলি ইম্পর্টেন্ট থিং, হ্যান্ডস অন স্কিল, এই জিনিসগুলো যে কাজগুলো করে। জি, তো আমাদের সোসাইটাল যে ধরেন যে একটা কি বলবো, যে সবচেয়ে বড় কথা তারা মানে একটা বড় অংশ তারা ইউনিভার্সিটিতে যায় না, এবং তারা ইউনিভার্সিটির কোনো প্রয়োজন বোধ করে না। আমি নিজেও জিনিসটা চিন্তা করে পাই না যে সবাই ইউনিভার্সিটিতে যাওয়ার দরকারটা কি। এটা আমার কাছে মনে হয় যে এখন ইকোনমিকে তো অনেক জায়গা থেকে দেখা যায়, বাট এটা একটা কিন্তু বিরাট ইকোনমিক লস। কারণ এতগুলা মানুষ যাদের 3 বছর আগে ইন্ডাস্ট্রিতে ঢোকার কথা, তারা 3 বছর 4 বছর পরে ঢুকতেছে। একটা হচ্ছে স্টুডেন্টদের জন্য এটা একটা হিউজ এক্সপেন্স, এবং তারা 3-4 বছর পরে তারা ইনকাম স্টার্ট করতেছে, তাদের এটার সাথে ম্যাচিউরিটিও রিলেটেড। অ্যান্ড দিনের শেষে এটা অনেকটাই আননেসেসারি, বিকজ আমি দেখছি যে অনেক আমি যদি পাওয়ার সেক্টরের অনেক প্লেয়ারের কথা বলি, বা আমি যদি অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি বা লোকাল কোম্পানির কথা বলি, তাদের যখন এইচআরদের সাথে আমি কমিউনিকেট করছি, দে ডোন্ট নিড অ্যাকচুয়ালি অ্যান আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি, দে জাস্ট ডোন্ট নিড ইট, দে নিড মেবি আ 6 months ট্রেনিং আফটার ইন্টারমিডিয়েট। কিছুটা চেঞ্জ হয়েছে এখন হয়তো, বাট আমার কাছে মনে হয় যে সময়টা আমি বাংলাদেশে চাকরির বাজারে আই ওয়াজ স্ট্রাগলিং বা জব খুঁজছিলাম, তখনও কিন্তু দ্য ফ্যাড ওয়াজ যে একটা বিগেস্ট একটা ইউনিভার্সিটি থেকে একটা সার্টিফিকেট, আইবিএ অর নর্থ সাউথ বা ঢাকা ইউনিভার্সিটি, বিগেস্ট ইউনিভার্সিটির একটা এডুকেশনাল কারিকুলাম যদি থাকে বা ডিগ্রি থাকে, ইউ আর মোস্ট এমপ্লয়েবল কম্পেয়ার্ড টু এনি আদার্স। এখন হয়তো কিছুটা চেঞ্জ হচ্ছে না, এখন কিছুই চেঞ্জ হচ্ছে না, ট্রাস্ট মি। হ্যাঁ, এখন যেটা হয়েছে সেটা হচ্ছে বিইউপির মতো ইউনিভার্সিটি উঠে আসতেছে, বা ডিফারেন্ট ইউনিভার্সিটিজ উঠে আসতেছে, বিইউপিও কম্পারেটিভলি ভালো করতেছে, বাট ওই যে ইউনিভার্সিটি ডিগ্রি লাগবে, দ্যাট ডিডন্ট চেঞ্জ। বাট ট্রাস্ট মি, আমি যখন লেটস সে মার্কেটিংয়ে কাউকে আমি যখন হায়ার করি, বা ডিজিটাল মার্কেটিংয়ে কাউকে হায়ার করি, আমি অনেক ক্ষেত্রেই দেখি যে একটা ছেলে সে খুব ভালো খুব ভালো ইউনিভার্সিটি থেকে অথবা BBA করছে, বাট তার থেকে কোনো একটা ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পরে এরকম একটা ছেলে ডিজিটাল মার্কেটিং অনেক বেটার, তার শেখার আগ্রহ বেশি, সে তাড়াতাড়ি গ্র্যাস্প করতে পারতেছে, তার নিজের হয়তো একটা ইনস্টাগ্রাম চ্যানেল আছে যেটা সে রেগুলার রান করে, ইউ নো হোয়াট আই মিন। সো আমি চিন্তা করি যে এই যে একটা ছেলে এত কসরত করে BBA করলো, MBA করলো, আলটিমেটলি তার আউটকামটা কি? সে হইতে চায় মার্কেটার। তা মার্কেটার হওয়ার জন্য তার আসলে এই এন্টায়ার 6 yearsের এটার দরকারটা কী ছিল? রাদার সে যদি সিম্পলি 6 মাস একটা ট্রেনিং নিত, যদি সেই ইন্ডাস্ট্রিতে ঢুকে যেত, ওই ইন্ডাস্ট্রি তার থেকে 10 গুণ বেশি শিখাইত। সো আমার কাছে মনে হয় এই কালচারটাও খুব গ্র্যাজুয়ালি চেঞ্জ হওয়া দরকার, যে আমাদের সব ছেলে মেয়েদেরকে কী বলবো, লাইফে ভালো করতে গেলে তাদেরকে আন্ডার গ্র্যাজুয়েট করতে হবে, বা তাদেরকে মাস্টার্স করতে হবে, বা MBA করতে হবে, বিকজ দিস ইজ অ্যাবসলিউটলি ননসেন্স এই মডার্ন ওয়ার্ল্ডে। তারা যত তাড়াতাড়ি ইন্ডাস্ট্রিতে ঢুকবে, তারা তত তাড়াতাড়ি ইন্ডাস্ট্রির কালচারটাকে গ্র্যাস্প করতে পারবে, যেটা তাদের দরকার। টেকনিক্যাল এডুকেশন, ভোকেশনাল এডুকেশন, এগুলো নিলে তাদের ওই যে হ্যান্ডস অন যে স্কিলটা, আজকের দিনে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টেকনিক্যাল স্কিল রাদার দ্যান MBA ডিগ্রি। টেকনিক্যাল স্কিল যদি না থাকে, MBA হচ্ছে একটা ব্ল্যাঙ্কেট একটা অ্যাপ্রোচ, একটা ডিগ্রি যেটা আসলে জগা খিচুড়ির মতো, এখানে আপনার কোনো বলতে গেলে যে শেখার মতন অনেক বেশি কিছু নাই অ্যাজ কম্পেয়ার টু যদি কেউ একটা টেকনিক্যালি ফোকাসড একটা ডিগ্রি যদি করে। সো দ্যাট ইজ দ্য রিয়েলি যে আজকের দিনে সবচেয়ে বেশি হচ্ছে স্পেশালাইজেশন একটা পার্টিকুলার ফিল্ডে, সেই জিনিসটা সবচেয়ে বেশি দরকার। সো এখানেও প্রমোশনের অনেক প্রয়োজন আছে। রাইট। সো থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ফর ইউর টাইম। আই থিঙ্ক উই হ্যাড আ ফ্যান্টাস্টিক ডিসকাশন অ্যান্ড আ ফ্রুটফুল ওয়ান। Hopefully future we can also have another conversation on another more specific topic, ইনশাল্লাহ। না, আমার খুবই ভালো লাগলো আজকে আপনার সাথে কথা বলে, ওপেন এই যে ডিসকাশনটা করলাম, অ্যান্ড থ্যাংকস টু ইয়োর এনরিচিং, যে আপনি যে অনেক লিড বা প্রম্পট দিলেন ডিসকাশন, ইট রিয়েলি হেল্প মি টু টক। আর যে কথাগুলো আমরা বললাম আসলে অনেক বড় চেঞ্জ নিয়ে কথা বলছি আমরা। হ্যাঁ, ইট ডাজন্ট হ্যাপেন টুমরো ইন 2 years, overnight, yes. It will take time, but at least আমরা যদি এই বিষয়গুলো নিয়ে রেগুলার কথা বলি, ওয়াইডলি কথা বলি, কম্পেয়ার্ড টু অন্যান্য যে টপিকগুলো নিয়ে আমরা কথা বলছি কন্টেম্পোরারি,
দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট। এটা নিয়ে আরো বেশি প্রমোশন দরকার স্কুলগুলোতে, এবং আপনার যে অর্গানাইজেশনটা ইজ ডুইং অ্যান অ্যামেজিং জব, যে টিচারদেরকে আপস্কিল করার জন্য বা এইগুলো জায়গাতে প্রমোট করার জন্য বা এডুকেট করার জন্য। So it's a continuing discussion, and I would always love to talk about these things very actively. I mean, social media te try kori ei jinishgulo niye ekটু, because being an educator I feel that my duty does not end within the classroom. Outside of the classroom amar beshi bola dorkar, ebong seta ami try kori. So thanks to you for the opportunity to be here. Thank you bhai, thanks a lot. Pleasure, thank you.